প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অঞ্জন স্যার আপনাদের সাথে আছি। আপনাদের নন মেজর রসায়ন ক্লাস নিয়ে আলোচনা করব। যেহেতু আপনাদের সাথে আমার প্রথম ক্লাস, তাহলে পরিচিত হয়ে নেওয়া যাক। আমি অঞ্জন রায়, অনার্স 11-12 সেশনের ছাত্র ছিলাম। 14তম নিবন্ধনের মাধ্যমে জাতীয় মেধাক্রম 116তম হয়ে 2019 সালে কলেজে প্রভাষক হিসাবে যোগদান করি। আর শিক্ষকতার সাথে জড়িত সেই 2012-13 সাল থেকেই। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আপনাদের এই নন মেজর কোর্সে রসায়ন ব্যাপারে যতটুকু সহযোগিতা করা যায়। তাহলে চলুন স্যার, আপনাদের কোর্স নিয়ে একটু আলোচনা করা যাক। তো রসায়ন নন মেজর ক্লাসের আমরা যদি কোর্সটা আসলে একটু দেখি, দেখেন আমাদের এই নন মেজরে 12টা চ্যাপ্টার আছে। তার মধ্যে প্রথম চ্যাপ্টারটা মাপন ও বৈজ্ঞানিক পদ্ধতি, পরমাণুর গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, পদার্থের অবস্থা, গ্যাস ও এর ধর্মসমূহ, দ্রবণসমূহ, অম্ল ক্ষারকসমূহ, রাসায়নিক সাম্যাবস্থা, হাইড্রোকার্বনসমূহ, বিভিন্ন জৈব যৌগের পাঠ। স্যার, আপনারা কি একটা বিষয় লক্ষ্য করছেন? এই চ্যাপ্টারগুলোর মধ্যে অনেকগুলা চ্যাপ্টার আমাদের পরিচিত না। আমরা নবম দশম শ্রেণীতে অনেকগুলা চ্যাপ্টার পড়ে আসছি। আসলে কি স্যার জানেন, আমরা এই নন মেজর কোর্সটা ভালো রেজাল্ট করতে পারবো আমরা এসএসসি এবং এইচএসসি লেভেলের যে বেসিকটা আমরা পড়ে আসছি, ওইটা যদি আমাদের 50%ও জানা থাকে, তাহলে আসলে আমার এই কোর্সটা কভার হয়ে যাচ্ছে। তাহলে দেখি, আমরা একটু যদি দেখি, দ্বিতীয় অধ্যায় পরমাণুর গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, পদার্থের অবস্থা, তারপর অম্ল ক্ষারক সমূহ। স্যার, এই চ্যাপ্টারগুলা আসলে আমাদের এসএসসি বইয়ের চ্যাপ্টারের নামের সাথে মিলে গেছে। পরমাণুর গঠন আমার এসএসসির বইয়ের দ্বিতীয় অধ্যায়ে ছিল, পর্যায় সারণী চতুর্থ অধ্যায়ের, রাসায়নিক বন্ধন এটা আমাদের এসএসসি লেভেলের পঞ্চম অধ্যায়। তারপরে জারণ বিজারণ নিয়ে যদিও আমরা এসএসসিতে কিছু পড়েছি, ইন্টারমিডিয়েটে অনেক পড়েছি। আমাদের অনার্স লেভেলে যেটা সেটা ইন্টারমিডিয়েট লেভেল। তার পদার্থের অবস্থা আমাদের এসএসসি লেভেলের তৃতীয় অধ্যায়ের চ্যাপ্টারের নাম ছিল, এবং অম্ল ক্ষারক সমূহ এটা আমাদের নবম দশম শ্রেণীর নবম অধ্যায় ছিল। তাহলে আমরা কি বুঝতে পারছি, আসলে আমাদের এসএসসি লেভেলের বেসিকটা যদি ক্লিয়ার থাকে স্যার, এবং সাথে ইন্টারমিডিয়েট লেভেলের মাপন ও বৈজ্ঞানিক পদ্ধতি, তারপরে গ্যাস ও এর ধর্মসমূহ, এটা আসলে বর্তমান ইন্টারমিডিয়েট লেভেলের সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় এই চ্যাপ্টারটা। দ্রবণসমূহ ইন্টারমিডিয়েট লেভেল, রাসায়নিক সাম্যাবস্থা ইন্টারমিডিয়েট লেভেল, তারপরে হাইড্রোকার্বন সমূহ এটাও ইন্টারমিডিয়েট লেভেল, বিভিন্ন জৈব যৌগের পার্ট ইন্টারমিডিয়েট লেভেল। অর্থাৎ আমরা এই কোর্সটা থেকে একটা ধারণা নিতে পারছি যে আমরা আসলে ইতিমধ্যে যা পড়াশোনা করে আসছি রসায়ন, ওই পড়াটা যদি আমরা একটু রিভিউ দিয়ে দিই, তাহলে আসলে আমার এই নন মেজর কোর্সটা আসলে কমপ্লিট হয়ে যাবে স্যার। আমার দৃষ্টিতে আমার এই 11-12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলতে পারি, রসায়ন ব্যাপারটা আসলে অনেক মজার, যদি আপনার বেসিকটা আসলে ক্লিয়ার থাকে। আর এই কেমিস্ট্রি সাবজেক্টটা আমি যদি নবম দশম শ্রেণীতে আমার বেসিকটা ভালোভাবে ক্লিয়ার না করি, তাহলে সারা জীবন আসলে কেমিস্ট্রিটা আমার কাছে কঠিন থেকে যাবে। তো আমি চেষ্টা করব আপনারা যারা বেসিকটা ভুলে গেছেন, আপনাদের একটু মনে করিয়ে দিয়ে খুব সহজে কীভাবে নন মেজর কোর্সটাতে আমরা ভালো ফলাফল করতে পারি। তো চলেন আমরা এই কোর্স সম্পর্কে জানলাম। আমার এত বছরের অভিজ্ঞতা থেকে অনেকের কাছেই আসলে আমি জানতে চাই যখন, যে আসলে রসায়ন নিয়ে তো চিন্তার কারণটা কি, বা কেউ যদি আমার কাছে জানতে চায় যে স্যার আসলে রসায়ন নিয়ে আমার ভীতির কারণটা কি, তো আমি মনে করি এই রসায়নের ভীতির কারণ সবচেয়ে বড় কারণ যেটা বেসিক, বেসিক এবং বেসিক। আপনার যদি রসায়নের নবম দশম শ্রেণীর বেসিকটা ভালো বা স্পষ্ট ক্লিয়ার না থাকে, তাহলে আসলে রসায়নটা আপনার জন্য সারা জীবনের জন্য কঠিন হয়ে পড়ে। তারপর 2 নম্বর যে অপশনটা আছে কনফিউশন। স্যার, রসায়নের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কনফিউশন। ব্যাপারটা আসলে কি স্যার? আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে আপনি বলেন তো জারণ সংখ্যার সংজ্ঞা,
তখন আপনি যদি বলেন যে যে বিক্রিয়ায় কোনো পরমাণু বা অণু, কোনো যৌগ না মৌল, এই যে আপনার কনফিউশনটা, এই কনফিউশনটা থাকলে আসলে আপনার আনসারটা সঠিকভাবে হবে না। তাই আপনাকে আগে কনফিউশন দূর করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকেটে আমি লিখে দিয়েছিলাম চা মিষ্টি। তো এটা লিখলাম কেন স্যার? আমি আপনাকে একটু কনফিউশনে ফেলানোর জন্য। মনে করেন আপনি আমার বাসায় আসছেন অথবা কোথাও বেড়াতে গেছেন, আপনাকে ওনারা একসাথে মিষ্টি এবং চা অফার করলেন। মিষ্টিও নিয়ে আসছেন, চা নিয়ে আসছেন। এখন বলেন তো আপনি আসলে কি খাবেন? আপনি কি খাবেন? আপনি যদি ভুলক্রমে প্রথমে মিষ্টিটা খেয়ে ফেলেন, পরে কিন্তু চায়ের টেস্ট পাবেন না স্যার। সো আপনার বুদ্ধিমানের কাজ হবে আপনি প্রথমে চাটা খাবেন, পরে আস্তে আস্তে মিষ্টিটা খাবেন। তো ঠিক সেই একই রকমভাবে আমরা যখন একটা প্রশ্ন পাবো কেমিস্ট্রিতে, তখন আমাকে বুঝতে হবে আসলে আমি কোন টপিক থেকে শুরু করব, কোনটাতে আগে শুরু করব। আমার প্রথম ওয়ার্ডটা কি, অণু না পরমাণু, যৌগ না মৌল, এই ব্যাপারগুলো আপনাকে ক্লিয়ার হতে হবে, অর্থাৎ কনফিউশন দূর করতে হবে। তৃতীয় যে কারণটা স্যার, আমরা অনেকেই কি করি, প্রশ্নভিত্তিক উত্তর মুখস্থ করি। এই যে বাজারে বিভিন্ন ধরনের গাইড বই আছে, ওই জায়গা থেকে আমরা কি করি, প্রশ্নভিত্তিক উত্তর মুখস্থ করা শুরু করি। আমার দেখা অনেক গাইড বই আছে যেগুলোতে প্রশ্নের সাথে উত্তরের অনেক ক্ষেত্রেই মিল নাই। তখনও আমরা কি করি, বুঝে না বুঝে সেটা আসলে শিখতে থাকি, যেটা আমার জন্য অনেক কঠিন হয়ে পড়ে এবং পরীক্ষায় আমরা আশানুরূপ ফলাফল পাই না। চতুর্থ কারণ হিসাবে যেটা, আমার কোর্স সম্পর্কে ভালোভাবে না জানা। আসলে আমার কোর্স সম্পর্কে, যেহেতু এটা নন মেজর সাবজেক্ট, আমরা অনেকেই সেটা গুরুত্ব দেই না, সচেতন বা অবচেতন মনে যেভাবেই হোক। তো আমরা কোর্স সম্পর্কে ভালোভাবে না জানার কারণে আসলে আমাদের কাছে এই সাবজেক্ট অনেক কঠিন হয়ে পড়ে। তো আমি এই কোর্স সম্পর্কে আপনাদের একটু আগেই বলে দিলাম যে আসলে আমাদের এই কোর্সে কী কী আছে। আপনারা অবশ্যই কোর্স সম্পর্কে বা কী কী প্রশ্ন টাইপ আসে সেই ব্যাপার নিয়ে একটু সচেতন হতে হবে। তো আমরা আমাদের কোর্স সম্পর্কে জানতে পারলাম যে আসলে আমাদের কি কি পড়তে হবে। তারপরে বুঝলাম যে রসায়নের ভীতির আসলে কারণটা কি, আমরা এই ভীতিটা কিভাবে দূর করতে পারি। তো আমরা বেসিকটা ক্লিয়ার করতে হবে। স্যার, আমি আপনাদের সাথে মূল কোর্সে যাওয়ার আগে বেসিকের উপরে 2টা ক্লাস দিব স্যার। আমার বিশ্বাস যে আমি যদি এই বেসিক ক্লাসটা আপনাদের ক্লিয়ার করতে পারি, তাহলে আপনারা এই নন মেজরে 40% আসলে কাভার হয়ে যাবে। পরের বিষয়গুলো অনেক সহজ হবে, আপনাকে মুখস্থ করতে হবে না। যেমন আমি যদি এই মুহূর্তে বলি আপনাকে একটা যৌগের সংকেত লিখতে, তাইলে আপনি মুখস্থ করে লিখবেন না বুঝে লিখবেন? যেমন আমি বললাম যে আপনি অ্যালুমিনিয়াম সালফেট লেখেন, অ্যালুমিনিয়াম সালফেট, আপনি ভাবতেছেন যে না সংকেতটা হয়ে গেছে অ্যালুমিনিয়াম আর সালফেট, আসলে হয় নাই। এর মানে কি, আমরা এটা মুখস্থ করে লিখব না, আমরা বুঝে বুঝে লিখব। তো এই জন্যই আমাকে প্রথমে কি করতে হবে, আমি কয়টা যৌগ মুখস্থ করব, এই জন্য আমাকে প্রথমে বেসিকটা ক্লিয়ার। তাহলে স্যার, আমরা আসলে আমাদের নন মেজর কোর্স সম্পর্কে অবগত হওয়ার পর আমরা বুঝতে পারছি আসলে আমার কোর্সটা কি, তারপরে রসায়নের ভীতি কিভাবে দূর করা যায়। তারপরে আমরা বলছিলাম যে আমরা এই কোর্সটা সম্পর্কে বুঝে শুনে পড়তে হলে আমাদেরকে বেসিকের উপরে 2টা ক্লাস করতে হবে। তো স্যার, আমি আপনাদেরকে বেসিকের উপরে 2টা ক্লাস করানোর পরেই আমরা আসলে আমাদের মূল কোর্সে চলে যাব। আচ্ছা, তো আমরা আসলে ইতিমধ্যেই রসায়ন নন মেজর কোর্স সম্পর্কে জানতে পেরেছি। 12টা চ্যাপ্টারের মধ্যে এসএসসি এবং ইন্টারমিডিয়েট লেভেলের বেসিকটা যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলে আসলে আমাদের এই কোর্সটা অনেকটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। তো স্যার, এবং রসায়নের ভীতির কারণটা কি, রসায়নের ভীতির মূল এবং প্রধান কারণ হিসাবে আমি আপনাদের বলছিলাম যে বেসিক এবং বেসিক, অর্থাৎ আমরা যদি বেসিকটা ভালোভাবে ক্লিয়ার করি, তাহলে আসলে আমাদের রসায়নে আর ভীতি থাকবে না। এখন চলেন আমরা রসায়ন বেসিক 1 ক্লাসে আসলে আমরা কি পড়তেছি, একেবারে প্রাথমিক জিনিস আপনারা সবাই জানেন। তবু আমি আমাদের কোর্সটা খুব সহজে বোঝার জন্য এই বিষয়গুলো আমি আপনাদের আবার মনে করিয়ে দিতে চাই। তো বেসিক 1 ক্লাসে আমরা প্রথমেই রেখেছি 1 থেকে 30 পর্যন্ত মৌল মুখস্থ। এটা আমাদের অনেকেরই আছে, আমরা প্রায় সবাই পারি। তারপর আমরা একটু রিভিশন বা রিভিউ দিয়ে নিব। চলুন, তো আমাদের 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলা কি,
হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। আচ্ছা, আমি 15 পর্যন্ত এই জায়গায় দিলাম ফসফরাস। তারপর আমি আবার লিখি সালফার, 16, 17 ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপরে 20 পর্যন্ত হইল স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, তারপরে ফেরাম বা আয়রন আমরা যেটাকে বলি, তারপরে কোবাল্ট, নিকেল, কপার এবং জিঙ্ক। এই হলো আমাদের 30টা মৌল। তাহলে এটা আমাদের মোটামুটি সবারই মুখস্থ আছে। আমরা আবার একটু বলে ফেলি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তারপরে আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার এবং জিঙ্ক। তাহলে আমরা এই 30টা মৌল মুখস্থ করে নিলাম সবাই। পরে যে টপিকটা স্যার আমাদের কাছে আছে সেটা আসলে আমরা যৌগমূলক। পরের যে টপিকটা সেটা কি? যৌগমূলক। তাহলে আসলে যৌগমূলকটা কি এবং এটার ইম্পর্টেন্সটা আসলে কি? স্যার, এই যৌগমূলক, এই 12টা যৌগমূলক আমরা নবম দশম শ্রেণীতে পঞ্চম অধ্যায়ে পড়েছিলাম। এই যৌগমূলক এবং ক্ষার ধাতু, মৃৎকার ধাতু এবং হ্যালোজেন, এই 3টা গ্রুপ এবং এই 12টা যৌগমূলক যদি আমরা পারি, স্যার আপনি শত শত যৌগ বানায় বানায় লিখতে পারবেন, আপনাকে মুখস্থ করতে হবে না। তাইলে অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ টপিক। তাহলে আমরা একটু দেখি, আমরা যদি এই 2টা টপিক সম্পর্কে ভালোভাবে জানি তাহলে আমাদের কাছে একটা ম্যাজিক্যালি ব্যাপার হবে। আমরা যারা অনেকেই অনেক যৌগের সংকেত মুখস্থ করে কষ্ট করে, সেইটা আর মুখস্থ করা লাগবে না। আমরা বুঝে বুঝেই লিখতে পারবো, শত শত যৌগ লিখতে পারবো। তাইলে চলুন আমরা আসলে যৌগমূলক সম্পর্কে জানি। যৌগমূলক। আচ্ছা, আমরা যৌগমূলকের সংজ্ঞাটা যাওয়ার আগে আমরা একটা এক্সাম্পল দেখতে চাই আসলে যৌগমূলক জিনিসটা আসলে কি। দেখেন স্যার, আমি যদি আপনাকে বলি যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের জারণ মান আমরা জানি +1, ক্লোরিনের জারণ মান -1। আমি যদি বলি অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম +1, ক্লোরিন -1। আচ্ছা স্যার, আপনি একটু দেখেন তো, এই জায়গায় আমরা যদি এই সোডিয়াম এবং অ্যামোনিয়ামটাকে একটু আলাদা করি, স্যার একটা জিনিস খেয়াল করছেন যে এই জায়গায় সোডিয়ামের জারণ মান +1 আর এই জায়গায় একাধিক পরমাণু নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এই একাধিক পরমাণুর জারণ মানও +1। আসলে একাধিক পরমাণু যখন একটা পরমাণুর মতো আচরণ করবে তখন আমরা ওই পরমাণুগুচ্ছকে আসলে যৌগমূলক বলি। এই ক্ষেত্রে অ্যামোনিয়ামটা আমার একটা যৌগমূলক। আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই। মনে করেন ম্যাগনেসিয়াম অক্সাইড, আর ধরলাম ম্যাগনেসিয়াম সালফেট। তো অক্সিজেনের জারণ মান -2, ম্যাগনেসিয়াম +2, গ্রুপ 2 এর মৌলগুলোর জারণ মান +2, সালফেট -2, ম্যাগনেসিয়াম +2। স্যার একটা জিনিস দেখেন তো, আমি যদি এই জায়গায় আবার এই অংশটাকে আলাদা করি তাহলে কি হচ্ছে দেখেন তো, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 এবং এই জায়গায় SO4 2- তার জারণ মান আসলে -2। তাহলে কি হচ্ছে স্যার, যে এখানে একাধিক পরমাণু মিলে একটা অক্সিজেনের মতো আচরণ করছে। তাহলে এই পরমাণুগুচ্ছকে আসলে আমরা কি বলবো? যৌগমূলক। তাহলে স্যার আমাদের যৌগমূলকের সংজ্ঞাটা আসলে কি হচ্ছে? একাধিক পরমাণুগুচ্ছ পরস্পরের সাথে যুক্ত হয়ে যদি একটি পরমাণু বা আয়ন নিয়ে আচরণ করে তাকে যৌগমূলক বলে। একাধিক পরমাণুগুচ্ছ পরস্পরের সাথে যুক্ত হয়ে যদি একটি পরমাণু বা আয়ন নিয়ে আচরণ করে
তাকে যৌগমূলক বলে। তাহলে আমরা বলতে পারি এই জায়গায় অ্যামোনিয়াম একটা যৌগমূলক এবং সালফেট একটা যৌগমূলক। তাহলে আমরা আসলে 12টা যৌগমূলকের নাম আমাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে চলেন আমরা এটা লিখে ফেলি। তাহলে 12টা যৌগমূলক কি? আমরা নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ে আসলে পড়েছিলাম। এগুলো হচ্ছে অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, সালফেট, সালফাইড, নাইট্রেট, নাইট্রাইড, হাইড্রোক্সাইড, কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট, হাইড্রোজেন সালফেট, তারপরে আছে ফসফেট। আশা করি আমাদের 11টা হয়ে গেছে। ফসফেট PO4 3 মাইনাস আর একটা আমরা সায়ানাইড CN-1। এই প্রথম 11টা আসলে নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ে ছিল। সায়ানাইডটা আমরা দিলাম, আমাদের কাজে লাগবে। তো আসলে আমরা কি বুঝলাম? এই 11টা যৌগমূলক অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, সালফেট, সালফাইড, নাইট্রেট, নাইট্রাইড, হাইড্রোক্সাইড, কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট, এটাকে আমরা আবার বাইকার্বনেটও বলি, বাইসালফেটও বলি এটাকে, বা হাইড্রোজেন সালফেট, ফসফেট, সায়ানাইড। এখন এটা আসলে আমাদের কোন কাজে লাগবে স্যার? আমি যদি বলি এই সালফেটের জারণ মান আসলে কত হবে? -2। যোজনী কত? 2। অর্থাৎ আমি যদি এটাকে বলতাম জারণ মান, এটা হবে কি? যোজনী। স্যার এখন আমি যদি এই জায়গায় বলি নাইট্রাইডের জারণ মান -1, যোজনী 1। আমি যদি এই জায়গায় বলতাম ফসফেটের জারণ মান -3 এবং যোজনী 3। আসলে আমরা এই জায়গা থেকে আসলে কি বুঝলাম স্যার? আমরা বুঝতে পারতেছি আমরা যখন প্লাস মাইনাস সহ এই সংখ্যাটা বলবো, আমি প্লাসের একটা বলি, যেমন অ্যামোনিয়ামের অ্যামোনিয়ামের ক্ষেত্রে জারণ মানটা আসলে হবে +1, যোজনী হবে 1। অর্থাৎ আমরা বুঝতেছি যে, আমি একটু তীর চিহ্ন দিয়ে দেখাই, প্লাস এবং মাইনাস সহ সংখ্যাটা হইলে সেটাকে আমরা সাধারণভাবে জারণ মান বলি, আর শুধু সংখ্যা হইলে সেটাকে আমরা আসলে কি? যোজনী বলি। আসলে যোজনী এবং জারণ মানের বা জারণ সংখ্যার মধ্যে পার্থক্য এটাই যে যোজনী ঋণাত্মক হয় না, কিন্তু জারণ মান কি হয়? ঋণাত্মক, ধনাত্মক, এমনকি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ হতে পারে। আচ্ছা স্যার, আমরা এই 12টা যৌগমূলক মুখস্থ করলাম, তাদের যোজনী জারণ মান সম্পর্কে জানলাম। এখন আমরা এই যোজনী জারণ মান যৌগমূলকের সাথে সাথে পর্যায় সারণী ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, হ্যালোজেন, এই 3টা গ্রুপ আমাদেরকে মুখস্থ করতে হবে। এবং এই 3টা গ্রুপের মুখস্থ করার সাথে সাথে আমরা আসলে অনেক অনেক যৌগ নিজেরা বানাইতে পারবো। এবং আপনারা যদি এর আগে এটা এইভাবে পড়ে না থাকেন, অবশ্যই আপনাদের কাছে ব্যাপারটা ম্যাজিকের মতোই মনে হবে। তাহলে চলুন আমরা এই 30টা মৌল মুছে ফেললাম, কারণ এটা আমরা মোটামুটি সবাই জানি। তো এখন আমরা আসলে কি করতে যাচ্ছি? ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু এবং হ্যালোজেন গ্রুপটা মুখস্থ করব। তো স্যার চলেন, পর্যায় সারণীর 1 নাম্বার গ্রুপটা হচ্ছে ক্ষার ধাতুর গ্রুপ। আমরা যদি বলি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিন, এই যে স্যার এফআর, এই পর্যায় সারণীর এই 1 নাম্বার গ্রুপের মৌলগুলোকে আসলে আমরা কি বলি? ক্ষার ধাতু। এটা 1 নাম্বার গ্রুপ এবং এটা আমরা বলি ক্ষার ধাতুর গ্রুপ। এবং পরবর্তীতে 2 নাম্বার গ্রুপ, পর্যায় সারণীর 2 নাম্বার গ্রুপ, এই 2 নাম্বার গ্রুপের মৌলগুলা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম SR, বেরিয়াম BA, রেডিয়াম মানে RA। এইটা হলো 2 নাম্বার গ্রুপ, 2 নং গ্রুপ। এবং এটাকে বলি আমরা স্যার মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু। তো মৃৎ বলতে মাটিতে পাওয়া যায় এই যৌগগুলো, আসলে বিভিন্ন এই 2 নম্বর গ্রুপের মৌলগুলা বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে পাওয়া যায়, তাই এটাকে আমরা আসলে মৃৎক্ষার ধাতু বলি স্যার। এটা নিয়ে আমাদের বিস্তর আলোচনা পড়া হবে। এর সাথে স্যার আমরা 13 নম্বর গ্রুপে একটা মৌলকে অ্যালুমিনিয়াম, তাকেও আমরা আসলে মুখস্থ করে নেব। আসলে আমরা এই গ্রুপগুলো লিখছি কেন স্যার? এই 3টা গ্রুপের মৌলগুলার জারণ মান সম্পর্কে আমাদের একটু ভালোভাবে জানতে হবে। এই 1 নাম্বার গ্রুপের সবার জারণ মান +1,
2 নাম্বার গ্রুপের সবার জারণ মান +2, অ্যালুমিনিয়ামের জারণ মান আসলে +3। আমরা দিন শেষে টার্গেট হইল আমরা এই জারণ মানগুলো জানা। আরেকটা ব্যাপার হইল এই জায়গায় হাইড্রোজেন 1 নাম্বার গ্রুপে থাকলেও, ক্ষার ধাতুর গ্রুপে থাকলেও হাইড্রোজেন আসলে ক্ষার ধাতু না, এটা গ্যাস এবং এটা একটা অধাতু। তো ক্ষার ধাতু বলতে আসলে এই 6টা মৌলকে বুঝি। এখন আমাদের প্রশ্ন হলো স্যার আমরা আসলে এই গ্রুপটা মুখস্থ করি কিভাবে? তো আমরা যেভাবে আমি নিজে ছন্দ দিয়ে মনে রাখছিলাম, আপনারাও চাইলে এটা অ্যাপ্লাই করতে পারেন। যেমন আমরা ক্ষার ধাতুর গ্রুপটা এইভাবে মনে রাখতে পারি একটা ছন্দের মাধ্যমে, হায় হায় লি না কে রুবি শেষে ফেলেছে। স্যার শেষে মানে কি, যা মানে চ্যাপ্টা করে ফেলছে। তাহলে আমরা যদি মনে করি হাই হাই মানে হাইড্রোজেন, লি মানে লিথিয়াম, না মানে এনে সোডিয়াম, কে মানে পটাশিয়াম, রুবি মানে আরবি রুবিডিয়াম, শেষে মানে সিজিয়াম সিএস, ফেলেছে মানে ফ্রান্সিয়াম। আমরা ইন্টারেস্টিংভাবে মিথকার ধাতুর গ্রুপটা আরও মনে করতে পারি। স্যার এটাকে আমরা বলতে পারি বিরিয়ানি, মুগলাই, কাবাব, সরিয়ে, বাহিরে রাখো। অর্থাৎ বিরিয়ানি, মুগলাই, কাবাব সরিয়ে বাহিরে রাখো। অর্থাৎ আমরা 2 নম্বর গ্রুপটা আমাদের মুখস্থ হয়ে গেছে আশা করি। এখন 17 নম্বর গ্রুপে আমাদের যে ছিল হ্যালোজেন, আমরা একটু লিখে ফেলি। 17 নম্বর গ্রুপটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, টেনেসেন, এই 17 নম্বর গ্রুপে এইগুলো মূলত স্যার হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন। এরা এই গ্রুপটার নাম আমরা আসলে বলি হ্যালোজেন গ্রুপ। কি বলি স্যার? এটা 17 নম্বর গ্রুপ, 17 নম্বর গ্রুপ, এটাকে আমরা আসলে বলি হ্যালোজেন। এই 17 নম্বর গ্রুপটাকে আমরা আসলে কি বলি? হ্যালোজেন। এবং এই হ্যালোজেনের জারণ মানটা হচ্ছে -1। আমাদের মূল টার্গেটটা হলো এই জারণ মানটা আমরা মুখস্থ করা। এবং এর সাথে আরেকটা অধাতুর জারণ মান আমরা মুখস্থ করে ফেলব, সেটা হলো আমাদের অক্সিজেন। এই অক্সিজেনের জারণ মানটা -2। স্যার আমরা 1 নাম্বার গ্রুপের সবার জারণ মান +1, 2 নাম্বার গ্রুপের সবার জারণ মান +2, অ্যালুমিনিয়ামের জারণ মান +3, আমরা ধাতুগুলার জারণ মান প্লাসগুলো আসলে লাল কালার দিলাম, এবং অধাতুগুলার জারণ মান 17 নম্বর গ্রুপের -1 এবং অক্সিজেনের জারণ মান কি দিলাম? -2। এই যে 3টা গ্রুপ এবং এই 12টা যৌগমূলক জানার ফলে আমরা আসলে কি কি শিখলাম স্যার? দেখেন একটু মনোযোগ সহকারে। আমরা আসলে এখন আপনাকে যদি বলি যে কোনো যৌগের একটা সংকেত, মনে করে একটু আগে যেটা বলছিলাম আমরা অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, আসলে তার সংকেতটা কি হবে? তো আমরা স্বভাবতই লিখবো AlSO4। আসলে কি সংকেতটা হইছে? আমাদের সংকেতটা হইছে কিনা আমরা কিভাবে করব সেটা একটু দেখি। AlSO4। স্যার সালফেটের জারণ মান -2 আমরা মুখস্থ করছি, অ্যালুমিনিয়ামের জারণ মান +3 আমাদের মুখস্থ। তো একটা যৌগের সংকেত কখন হয়? যখন তার টোটাল জারণ মান আসলে 0 হয়। তাইলে দেখেন তো এই জায়গায় +3, এই জায়গায় -2, এই জায়গায় কি 0 হইছে? আসলে 0 হয় না। এটাকে 0 করতে হলে কি করব? আমি এটাকে 2 দিয়ে গুণ করি, আর এই সালফেটকে আমি 3 দিয়ে গুণ করি। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, +6 এবং -6। আসলে তখনই আমার সংকেতটা হবে। তা আমি Al2SO4 অর্থাৎ আমরা অ্যালুমিনিয়াম সালফেটের সংকেতটা দেব Al2SO4 তাহলে আমরা বুঝতে পারছি। এখন এই অনুরূপভাবে আমরা এই জায়গায় আমি এই দুজনের অংশটা একটু মুছে ফেলি স্যার, বা জারণ মানটা আমরা এই অংশটা একটু মুছে ফেলি। তো অ্যালুমিনিয়াম সালফেট। এখন এইভাবে অনুরূপ যে কোনো যৌগে যদি বলি, আমি যদি আপনাকে বলি ম্যাগনেসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট, আপনি কি লিখবেন স্যার? ম্যাগনেসিয়াম নাইট্রেটের সংকেতটা আপনি লিখবেন
MgNO3 আসলে কি হয়েছে, এটা হয়েছে কিনা আমরা বুঝবো কিভাবে। MgNO3 নাইট্রেট -1 ম্যাগনেসিয়াম +2 শূন্য কি হয়েছে, না স্যার শূন্য হয় নাই। তাহলে শূন্য করতে হলে আমাকে কি দিতে হবে, এই জায়গায় 2 দিতে হবে। এর মানে কি ম্যাগনেসিয়াম নাইট্রেটের সংকেত MgNO3 ঠিক এইভাবে, হ্যাঁ ওই যে +2 হয়েছে আর -1 × 2 অর্থাৎ টোটাল জারণ মান শূন্য হয়েছে, মানে আমার এই সংকেতটা হয়ে গেছে। আমি যদি আবার বলতাম যে অ্যালুমিনিয়াম নাইট্রেট বলেন তো স্যার কি হবে। আশা করি অনেকেই মনে মনে বলতেছেন যে এটা হবে AlNO3 কারণ অ্যালুমিনিয়ামের জারণ মান আমরা জানি +3 আর নাইট্রেটের হইল -1, তো -1 এটা যদি +3 হয় তো এটাকে আমি -3 বানাইতে হলে এটাকে আমাকে 3 দিয়ে গুণ দিতে হবে, অর্থাৎ আমার নাইট্রেট লাগবে ওটা 3টা। আমি এই জায়গায় ব্র্যাকেটগুলো কেন দিলাম, যে যৌগমূলক হইলে স্যার এটা এগুলো আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব। তাইলে স্যার এখন কি আমাদেরকে আলাদা আলাদাভাবে এই যৌগগুলোর সংকেত মুখস্থ করা লাগবে না, আমরা সহজেই আসলে যৌগের সংকেতগুলো বানায় বানায় লিখতে পারবো। আমি আরেকটা যৌগের সংকেত দিকে শেষ করি এই টপিকটা। মনে করেন আমি দিলাম আপনাকে ক্যালসিয়াম ফসফেট। স্যার আপনারা নিজের যে একটু ট্রাই করেন তো, ক্যালসিয়াম ফসফেট সংকেতটা আসলে কি হবে। কেউ লিখবেন Ca, ফসফেট মানে PO4। আসলে কি সংকেতটা হয়েছে, হয় নাই। আমরা কিভাবে লিখব, ক্যালসিয়াম ফসফেট PO4, এটা হলো -3 আর ক্যালসিয়াম হলো +2। এই যে স্যার মৃৎকার ধাতুর গ্রুপের ক্যালসিয়াম +2 আর ফসফেট -3, তা শূন্য করতে হলে এটাকে আমি 3 দিয়ে গুণ দিব, এটাকে 2 দিয়ে গুণ দিব, অর্থাৎ আমার সংখ্যাটা হবে Ca3PO4 2। তাহলে স্যার আমরা বুঝতে পারছি যে আমরা আসলে এই যৌগের সংকেতগুলো কিভাবে লিখব। তাইলে আমরা এই যৌগমূলক এবং 12টি যৌগমূলক মুখস্থ করে এবং ক্ষার ধাতু, মৃৎকার ধাতু এবং হেলোজেন, অর্থাৎ আমরা এই বেসিকের মধ্যে বিভিন্ন যৌগের সংকেত লেখা, এই জিনিসটা আসলে আমরা শিখলাম। সংকেত লেখা আপনার অন্তত 30টা যৌগ নিজে নিজে এইভাবে বাংলা নাম লিখে সংকেত লিখবেন। হোয়াটসঅ্যাপে যারা আমার সাথে যুক্ত থাকবেন ওনারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমি আসলে আপনাদের এটা জাস্টিফাই করে দিতে পারবো হয়েছে কিনা। তাইলে স্যার আসলে আমরা বুঝতে পারছি যে আমাদের এই বেসিকটা লাগবে এবং আমরা এখন আর যৌগ মুখস্থ না করে আমরা আমাদের এই কয়েকটা জারণ মান, হ্যাঁ স্যার এই যে 3টা গ্রুপ এবং এই যৌগমূলক দিয়ে আপনি অনার্স লেভেল পর্যন্ত যে কোনো মৌলের যে কোনো, যেমন আয়রন, ম্যাঙ্গানিজ, যে কোনো যৌগের মধ্যে যে কোনো একটা পরমাণুর জারণ মান বের করতে বলবে, আপনারা এইগুলা সহযোগিতায় আসলে পারবেন। এই পর্যায় সারণীতে 118টা মৌল আছে। অনেকেই প্রশ্ন করে স্যার আমি কি 118টা মুখস্থ করবো, না আপনি 30টাই মুখস্থ করবেন। অনেকেই যোজনী এবং জারণ সংখ্যা নিয়ে অনেক প্রশ্ন করে স্যার আমি সালফারের যোজনী কোথায় কত সেটা আমরা বুঝবো কিভাবে। স্যার আসলে আপনি এর বাইরে আর কোনো কিছু জানা লাগবে না, এর সহযোগিতায় আপনি যে কোনো যৌগেরই যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আপনি ওই মৌলের পরমাণুর জারণ মান বের করতে পারবেন। আমরা আসলে দেখব সেটা কিভাবে বের করা যায়। তো স্যার আমরা আসলে এই যৌগের সংকেত লেখা কিভাবে, এটা আমি একটু মুছে ফেলি, আশা করি আমরা এটা পারবো। আচ্ছা আমি একটু আগেই বলছিলাম যে স্যার আমরা এই কয়েকটা মুখস্থ করলাম, তাইলে পর্যায় সারণীতে এত মৌল এত যৌগ আমরা কি সেইগুলা পারবো। আসলে আমরা পারবো। আমি একটু বলি, যেমন আপনাকে বলতে পারে KMnO4 পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, বলতে পারে যে ম্যাঙ্গানিজের জারণ মান কত। স্যার আপনার কি এই ম্যাঙ্গানিজ মুখস্থ আছে, এই জায়গায় নাই, আমি আপনাকে বলিও নাই মুখস্থ করতে, কিন্তু আপনি ম্যাঙ্গানিজের জারণ মান বের করতে পারবেন। দেখেন কিভাবে পারবেন, দেখেন অক্সিজেনের জারণ মান -2 আপনার মুখস্থ, -2 × 4 মানে -8। আপনি এই জায়গায় পটাশিয়ামের জারণ মান +1, তো দেখেন তো এই জায়গায় শূন্য হইতে হইলে ম্যাঙ্গানিজের জারণ মান কত লাগে, লাগে আসলে +7, কি লাগে +7। এর মানে এই জায়গায় আমার ম্যাঙ্গানিজের জারণ মানটা হচ্ছে +7। ব্যাপারটা ইন্টারেস্টিং না, অর্থাৎ
আমি ম্যাঙ্গানিজ জানি না, মুখস্থ করছি না, কিন্তু এর আশেপাশের মৌলগুলোর সাহায্যে আমি তার জারণ মানটা বের করতে পারছি। -8 হবে, +7 +1 মিলে +8 = 0 হবে। আমি যদি আবার বলি H2SO4, এই জায়গায় সালফারের জারণ মান কত? এইটাও আপনি পারবেন। কিভাবে পারবেন? -2 × 4, এই অংশ হলো -8 আর হাইড্রোজেন হলো +1 × 2। তাহলে বলেন তো স্যার শূন্য হইতে আর কি বাকি আছে? অর্থাৎ আমার এই জায়গায় হয়েছে -8 +2, বাকি আছে আর সে +6, অর্থাৎ এই জায়গায় সালফারের জারণ মান হবে +6। তাহলে আমরা বুঝতে পারছি স্যার আসলে এই জায়গায় সালফারের জারণ মানটা কি হবে? +6। তাইলে স্যার একটু আগে যে আমি বললাম যে আপনার এই কয়েকটা মৌল অর্থাৎ 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ এবং 17 নাম্বার গ্রুপ জানার মাধ্যমে এবং এই যৌগমূলকগুলো জানার মাধ্যমে আপনি এদের সহযোগিতায় যে কোনো কেন্দ্রীয় পরমাণু বা যে কোনো পরমাণুর জারণ মান আপনি বের করতে পারবেন। আশা করি স্যার এটা স্যার এই যে আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফিউরিক অ্যাসিড, এগুলো আমাদের একটা জটিল প্রশ্ন আছে, ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমীকরণের সমতা সাধন, তখন কিন্তু আমাদের এই কেন্দ্রীয় পরমাণুর জারণ মানগুলা লাগে। তো স্যার আমরা আসলে কি কি শিখলাম দেখি। 1 থেকে 30 পর্যন্ত মৌল শিখলাম, তারপরে যৌগমূলক কি, তারপরে 12টা যৌগমূলকের নাম মুখস্থ করতে পারছি, ক্ষার ধাতু মৃৎকার ধাতুর গ্রুপগুলো মুখস্থ করতে পারছি ছন্দের মাধ্যমে, এবং বিভিন্ন যৌগের সংকেত লেখা আমরা লিখতে পারছি। এখন আমাদের বাকি আছে স্যার যোজনী এবং জারণ সংখ্যার ধারণা। ইতিমধ্যেই আমরা আসলে যোজনী এবং জারণ সংখ্যা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি। তারপর আমরা সংজ্ঞাটা শিখে নিব এবং এই যোজনী এবং জারণ সংখ্যার সংজ্ঞাটা নিয়ে আমাদের কনফিউশনটা অবশ্যই দূর করা উচিত। আমি যদি এই মুহূর্তে আপনাকে বলি যে যোজনীর সংজ্ঞা, অনেকেই কনফিউশনে পড়ে যাবেন আসলে আমি সংজ্ঞাটা কিভাবে বলবো। তাহলে চলেন আমরা যোজনী সংজ্ঞাটা এবং জারণ মানের, তাইলে আমি এই অংশগুলো একটু মুছে ফেলি স্যার, আশা করি এগুলো নিয়ে আমাদের আর সমস্যা নাই। আচ্ছা, যৌগমূলক পারলাম, গুরুত্বপূর্ণ টপিক এটা আমাদের জন্য। চলেন এখন আমরা আসলে যোজনী আসলে স্বাভাবিকভাবে যোজনী বলতে বুঝি একটি মৌল অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা, তবে এটাই আসলে শেষ কথা না। এখন যোজনী সংজ্ঞাটা যদি আমরা দেই যে কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে বহিস্তরে বিদ্যমান ইলেকট্রন সংখ্যা বা বেজোড় ইলেকট্রন সংখ্যা, স্যার গুরুত্বপূর্ণ কথা কিন্তু এটা, বেজোড় ইলেকট্রন সংখ্যা, কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে বহিস্তরে বিদ্যমান ইলেকট্রন সংখ্যা বা বেজোড় ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে। স্যার এই সংজ্ঞাটা একটু আমরা ফলো করি। এই জায়গায় দুইটা ব্যাপার, একটা বলছি ইলেকট্রন সংখ্যা আর একটা বলছি বেজোড় ইলেকট্রন সংখ্যা। আসলে ব্যাপারটা আসলে কি স্যার, পর্যায় সারণীতে ধাতু আছে এবং অধাতু আছে। ধাতু সমূহের ক্ষেত্রে কোনো পরমাণুর বহিস্তরে বিদ্যমান তার মোট ইলেকট্রন সংখ্যাটাকে যোজনী ইলেকট্রনও বলে এবং এই যোজনী ইলেকট্রনটাই তার আসলে যোজনী নির্দেশ করে। আমরা যদি একটু বলি আর কি যে ধাতু সমূহের ক্ষেত্রে, এখন স্যার আপনি বলতে পারেন ধাতু কি, আসলে ধাতু সমূহের ক্ষেত্রে আমরা ধাতু চিনব ওইভাবেই, একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে যদি বহিস্তরে দেখি 1 2 3টা ইলেকট্রন আছে তারাই আসলে ধাতু। দেখেন আপনি যদি সোডিয়ামের কথা বলি 11, 1s2 2s2 2p6 3s1 281। স্যার এর বহিস্তরে মোট ইলেকট্রন সংখ্যাটাকে আমরা আসলে যোজনী ইলেকট্রন বলি, যোজনী ইলেকট্রন। সোডিয়ামের যোজনী ইলেকট্রন আসলে 1, এবং স্বাভাবিকভাবে যোজনী বলতে আমরা বুঝবো
ওই মৌলটা নিষ্ক্রিয় গ্যাসের মতো হইতে হইলে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে অথবা কয়টা গ্রহণ করবে। তো সোডিয়ামের বহিঃস্তর আছে একটা, সে অষ্টক হইতে হইলে হয় তাকে 7টা গ্রহণ করতে হবে অথবা একটা ত্যাগ করতে হবে। তার জন্য সুবিধা একটা ত্যাগ করা, তাই তার যোজনী হবে 1, অর্থাৎ তার যোজনী 1। অর্থাৎ যোজনী ইলেকট্রন হইল বহিঃস্তরের মোট ইলেকট্রনের সংখ্যা। ধাতুসমূহের ক্ষেত্রে যোজনী এবং যোজনী ইলেকট্রনটা কি হবে, সমান হবে। এটা আমরা একটা নোট লিখতে পারি যে ধাতুসমূহের ক্ষেত্রে যোজনী এবং যোজনী ইলেকট্রন সংখ্যা সমান। আমি যদি এখন ম্যাগনেসিয়ামের কথা বলি 12, 1s2 2s2 2p6 3s2 2 প্রথম স্তরে 8 2। স্যার আপনি নিশ্চয়ই বলবেন যোজনী ইলেকট্রন 2 এবং যোজনী কি 2। আশা করি আপনার এটা নিয়ে আর কনফিউশন নাই। অর্থাৎ ধাতুসমূহের ক্ষেত্রে যোজনী এবং যোজনী ইলেকট্রনটা সেম। এখন চলেন অধাতুসমূহের ক্ষেত্রে কি হচ্ছে। অধাতু খাড়া যাদের বহিঃস্তরে 3-এর অধিক ইলেকট্রন থাকবে তারা আসলে অধাতু। এখন অধাতুসমূহের ক্ষেত্রে মনে করেন অক্সিজেনের ব্যাপারটা, অক্সিজেন 1s2 2s2 2p4 2r6। স্যার এই অক্সিজেনের অষ্টক হইতে সে আরো 2টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে, আসলে তার অষ্টক হইতে 2টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে, অথবা হিলিয়ামের মতো হইলে তাকে 6টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। এই ক্ষেত্রে আমার তার সহজ হবে 2টা ইলেকট্রন গ্রহণ করা, অর্থাৎ অক্সিজেনের যোজনী হবে 2। এটা আমরা যদি বলি তার যোজনী ইলেকট্রন কত, তার যোজনী ইলেকট্রন 6। এটা হলো যোজনী ইলেকট্রন, যোজনী ইলেকট্রন। আমরা যোজনী ইলেকট্রনের সংজ্ঞা অনুযায়ী যদি লিখি যে কোনো পরমাণুর বহিঃস্তরে বিদ্যমান মোট ইলেকট্রন সংখ্যাটাই তার যোজনী ইলেকট্রন, এবং আমি যদি এখন তার যোজনী লিখতে চাই 8 - 6 = 2। অর্থাৎ অধাতুসমূহের ক্ষেত্রে অষ্টক হইতে যেটা ইলেকট্রন লাগে আমরা স্বাভাবিকভাবে এটাকে তার যোজনী বলতে পারি। তবে এটা আসলে মূল ব্যাখ্যা না, এর চেয়ে ভালো ব্যাখ্যা আমাদের কাছে আছে। এর মানে আমরা আসলে কি বুঝলাম, অধাতুসমূহের ক্ষেত্রে যোজনী এবং যোজনী ইলেকট্রন ভিন্ন হয়। এটা আমাদের একটা নোট যে অধাতুসমূহের ক্ষেত্রে যোজনী এবং যোজনী ইলেকট্রন কি হবে, ভিন্ন হবে। আমরা নাইট্রোজেনের ব্যাপারটা একটু দেখি 1s2 2s2 2p3। তো স্যার তার 2 এবং 5, তাহলে আপনি নিশ্চয়ই বলতে পারছেন তার যোজনী ইলেকট্রন কি হবে 5 এবং যোজনী কি হবে 8 - 5 = কি হবে 3। অর্থাৎ যোজনী এবং যোজনী ইলেকট্রনটা কি হচ্ছে, ভিন্ন হচ্ছে। তবে অর্থাৎ অধাতুসমূহের ক্ষেত্রে যোজনী এবং যোজনী ইলেকট্রন ভিন্ন হয়। তবে আমরা এই লেভেলে অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেল এবং অনার্স লেভেলে এই যোজনীটি এভাবে বিয়োগ দিয়ে বের না করে অন্যভাবে বলতে পারি। আমি যদি অক্সিজেন একটু বলি, অক্সিজেন 8 1s2 2s2 2p4। স্যার আমরা জানি পি অরবিটাল 3 ভাগে বিভক্ত, px py pz। এই জন্যই 3 দুগুণে 6টা ইলেকট্রন থাকতে পারে পিতে। এস অরবিটাল 1 ভাগে বিভক্ত, এটা একভাবে। ডি অরবিটাল 5 ভাবে, dxy dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার। এই জন্যই ডিতে 5 দুগুণে 10টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ। তাইলে আমরা কি দেখলাম, পি অরবিটাল 3 ভাগে বিভক্ত। আমরা অধাতুর যোজনী বের করার সময় অবশ্যই পি অরবিটালকে ব্যঙ্গে ব্যঙ্গে লিখব। দেখেন স্যার px 2py 2pz। এখন আসলে এই প্রত্যেকটা px এর ধারণ ক্ষমতা 2, তার ধারণ ক্ষমতা 2। তাহলে আমার বাকি আছে কি 2p তে কয়টা হবে, অক্সিজেনের ক্ষেত্রে 4। তাহলে 4 হইলে আমি কি 2 লিখবো না স্যার, বিজ্ঞানী হুন্ডের একটা নিয়ম আছে যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে একটি একটি করে প্রবেশ করবে। তাহলে এই জায়গায় যাবে একটি, এই জায়গায় যাবে একটি, এই জায়গায় যাবে একটি, তো 3টা হইলো আর একটা আসলো 4টা এই জায়গায় আসবে স্যার। এখন একটু খেয়াল করেন স্যার, তার বহিঃস্তরে মোট ইলেকট্রনের সংখ্যা 6, অর্থাৎ এটা তার যোজনী ইলেকট্রন, যোজনী ইলেকট্রন। আর বেজোড় ইলেকট্রনের সংখ্যা দেখেন তো কয়টা, 2টা, এই জন্যই তার যোজনী হইল 2। স্যার আমাদের ব্যাখ্যাটা হয়ে গেছে না, দেখেন তো যে অধাতুসমূহের ক্ষেত্রে এই যোজনী, হ্যাঁ যোজনী হলো 2। তাহলে অধাতুসমূহের ক্ষেত্রে বেজোড় ইলেকট্রনটাই তার যোজনী নির্দেশ করে। এই জন্যই আসলে আমি সংজ্ঞায় লিখছিলাম কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে বহিঃস্তরে বিদ্যমান ইলেকট্রন সংখ্যা, ধাতুর ক্ষেত্রে মোট ইলেকট্রন সংখ্যা আর অধাতুর ক্ষেত্রে বেজোড় ইলেকট্রন সংখ্যাটাই তার যোজনী নির্দেশ করে।
এইভাবে অনুরূপভাবে আপনি যে কোনো অধাতুর ইলেকট্রন বিন্যাস করে শেষের স্তরটা এইভাবে ব্যঙ্গে ব্যঙ্গে লিখবেন, তারপর যতটা সিঙ্গেল ইলেকট্রন থাকবে ওইটাই তার যোজনী নির্দেশ করবে। আশা করি আমরা যোজনী ব্যাপারটা ভালো করে বুঝতে পারছি। ওকে স্যার, এখন আমরা জারণ মান এর সংজ্ঞাটা শিখব, বা জারণ সংখ্যা। তাহলে কি জারণ সংখ্যা, জারণ সংখ্যা, চলুন জারণ সংখ্যা। জারণ সংখ্যার সংজ্ঞাটা হলো কোনো মৌল যৌগ গঠনকালে, কোনো মৌল যৌগ গঠনকালে যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে, যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন, বা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে, যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, ঋণাত্মক আয়নে পরিণত হয়, তাকে জারণ সংখ্যা বলে। তাকে জারণ সংখ্যা বলে। ওই মৌলের জারণ সংখ্যা বলে, বা জারণ সংখ্যা বলে দিলে হবে। কোনো মৌল যৌগ গঠনকালে যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন, বা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, তাকে ওই মৌলের জারণ সংখ্যা বলে। তাকে ওই মৌলের জারণ সংখ্যা বলে। আমি ওই মৌলের কথাটা লিখতে পারি, ওই মৌলের জারণ সংখ্যা বলে। চলেন স্যার, আসলে এটা আমাদের ওই জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু কাজে লাগবে। আচ্ছা আমি একটু দেখি, মনে করেন ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, আমরা কি ও লিখবো? না স্যার, আসলে এই ও মানে পরমাণু, অক্সিজেন পরমাণুর কোনো অস্তিত্ব নাই, O2 লিখতে হবে। তাই O2 লিখলাম, তাহলে কি ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন আমি সমতা সাধন করলে এই জায়গায় অক্সিজেন দুইটা, এই জায়গায় দিলাম 2 2। স্যার এই ম্যাগনেসিয়ামে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে এবং অক্সিজেনে দুইটা ইলেকট্রন আসলে গ্রহণ করছে, এই জন্যই তার জারণ মানটা হবে +2, তার জারণ মানটা কি -2। আমরা পরবর্তীতে জানবো যে ইলেকট্রন ত্যাগ করে সে প্লাস হয়েছে, ও ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে, মাইনাস হয়েছে, অর্থাৎ তার জারণ করছে, তার কি করছে, বিজারণ করছে। এটা আমরা পরবর্তীতে আসলে জানবো। তো জারণ সংখ্যাটা হলো +2, ম্যাগনেসিয়ামের অক্সিজেনের জারণ মান -2। এটা আসলে আমরা বুঝতে পারছি। তাইলে স্যার আমরা এটাও বুঝে ফেলছি যোজনী এবং জারণ সংখ্যা, তাদের মধ্যে পার্থক্য পারবো। এখন আসেন লাস্ট আমাদের যে টপিকটা বেসিক 1 ক্লাসের আহ্বান নীতি। এটা আসলে আমরা মোটামুটি সবাই হয়তো জানি। আহ্বান নীতি মানে আসলে 1:2:2 এই অরবিটাল পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করা। তো এই আহ্বান নীতি এটা আসলে আমরা যদি সংজ্ঞাটা লিখি, যে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে, ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে, নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে, অরবিটাল পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে গমন করবে, ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে, উচ্চ শক্তির অরবিটালে গমন করে। এটাই আসলে আহ্বান নীতি। ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে গমন করে। আসলে এই আহ্বান আমি যদি শাব্দিক বিশ্লেষণ করি, শাব্দিক বিশ্লেষণ আসে না, আসে সংজ্ঞাটাই আসলে আহ্বান নীতি কি। তো এই AUF আউফ BAU বাউ, এটা আসলে একটা জার্মান শব্দ, এর ইংরেজি অর্থ বিল্ডিং আপ, অর্থাৎ বাংলায় যদি বলি আমরা নিচ থেকে উপরে ওঠা, অর্থাৎ এক কথায় দাঁড়াচ্ছে যে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে গমন করা। আসলে স্যার এটা ওই যে আমরা জানি প্রথম কক্ষপথে আমরা
উপস্তর আসলে 4টা। আমরা কি কি জানি স্যার? L সমান 0 1 2 3 S P D F। তাইলে আসলে আমরা কি লিখি? প্রথম কক্ষপথে উপস্তর একটা 1S, দ্বিতীয় কক্ষপথে 2S 2P, তৃতীয় কক্ষপথে 3S 3P 3D, 4S 4P 4D 4F। এখন আমি একটা একটা কমায় ফেলবো। 5S 5P 5D 6S 6P 7S। চাইলে আমরা আসলে দিতে পারতাম আরো 5F। আসলে আমরা এইটাই মনে রাখার জন্য এবং সুন্দরও লাগবে, ত্রিভুজের মতো মনে হচ্ছে যে আমি 4F পর্যন্ত গেলাম, পরে আবার একটা একটা কমাই দিলাম। তাইলে ইলেকট্রন প্রথমে 1S এ যাবে, পরে 2S এ যাবে, 2Pর পরে 3S এ যাবে, 3Pর পরে 3D তে না গিয়ে কিন্তু 4S এ যাচ্ছে ইলেকট্রন। আবার 3D থেকে পরে এইভাবে, অর্থাৎ ক্রমটা এইভাবে আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস আসলে করতে পারি। এবং এটা নিয়ে আমাদের পরবর্তীতে আরও আলোচনা আছে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3D তে না গিয়ে 4S এ যায় কেন? 3D অপেক্ষা 4S এর শক্তি কম। আমি বিশ্বাস করি আমরা সবাই এই পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাসটা পারি। অবশ্যই পরবর্তীতে এগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা হবে। বেসিক 1 ক্লাস আমাদের আসলে এতটুকু পর্যন্ত। স্যার, আপনাদের কেমন লাগলো ক্লাসটা? আশা করি ভালো লাগছে। এবং আপনারা এই বেসিকটা, ব্যাপারগুলো অনেক সিম্পল, কিন্তু আপনি যদি এইগুলা জানেন, পরবর্তীতে আপনার কাছে কেমিস্ট্রিটা অনেক অনেক সহজ হয়ে যাবে। আপনি বিশ্বাসও করতে পারবেন না যে আসলে কেমিস্ট্রি এত মজার সাবজেক্ট। তো যাই হোক, আপনারা অবশ্যই এই 1 থেকে 30 পর্যন্ত মৌল মুখস্থ করবেন। যৌগমূলক কি, 12টা যৌগমূলক মুখস্থ করা, ক্ষার ধাতু, মৃৎকার ধাতু, হেলোজেনের গ্রুপ মুখস্থ করতে হবে, যোজনী, জারণ, মানে এগুলা ফরজ আমরা যদি বলি আর কি, অর্থাৎ আমাকে শিখতেই হবে। তারপর আহ্বান নীতি কি এবং বিভিন্ন যৌগের গঠন, অন্তত 30টা যৌগ আপনারা নিজে নিজে গঠন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।